যখন নিজের সব কিছুতে অন্যরা মিশে থাকে তখন অনেকটা বেঁচে থাকতে হয় নিজেকে ছাড়াই। আপনারা জানেন বিগত সময়ে অসংখ্য মানুষ বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু নিজেকে ছাড়া, প্রিয়জনকে ছাড়া। তারা তুলে ধরতে পারেননি সত্যকে, বলতে পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র, যিনি পিরোজপুর 1 আসনের বর্তমান সংসদ সদস্য মাসুদ সাঈদী। আমরা কথা বলবো তার সাথে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব বিগত সময়ে তার এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু জানা অজানা দুঃসহ স্মৃতির কথা। জনাব মাসুদ সাঈদী, আমি শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য এবং কিছু না বলা কথা বিশ্ববাসীকে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমরাও আসলে গর্বিত যে আপনাকে আমরা এত ব্যস্ততার মধ্যেও পেয়েছি। আমি শুরুটা করতে চাই যে আপনার বাবার প্রসঙ্গ দিয়ে, যেহেতু আমরা শুরুতে তার কথাই বলছিলাম এবং তার পরিচয়ে আপনি আসলে পরিচিত অনেকটা, সেটা বলতে দ্বিধা নেই। আপনার বাবার রাজনৈতিক পরিচয়কে আপনি ঠিক কিভাবে সংজ্ঞায়িত করেন? তিনি কি একজন ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, নাকি বিতর্কিত কোনো ব্যক্তি ছিলেন? আপনার জায়গা থেকে যদি আপনি একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। ডেফিনেটলি আমার বাবার প্রথম পরিচয় তিনি একজন ধর্মীয় নেতা। জি, সারা পৃথিবীর মানুষের কাছে তিনি 50 বছর কোরআনের দাওয়াত পৌঁছিয়েছেন এবং আপনি শুনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আব্বার বিজ্ঞানময় কোরআনের তাফসির শুনে সারা পৃথিবীতে প্রায় 1000-এর উপরে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার ভিতরে নিউ ইয়র্কের অ্যাটর্নি অফ ল জোসেফ গ্রোয়ে ছিলেন অন্যতম। এছাড়া তিনি বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে তিনি ভ্রমণ করেননি এবং কোরআনের দাওয়াত মানুষকে দেননি। সারা পৃথিবীতেই মানুষ তাকে কোরআনের পাখি হিসেবে চেনে এবং তার এই পরিচিতিটা মূলত কোরআনের কারণেই, তার রাজনৈতিক অবস্থানের কারণে নয়। তো এজন্যই সারা পৃথিবীর মানুষ তাকে ধর্মীয় নেতা হিসেবে চেনে এবং আমিও গর্ববোধ করি আমার পিতার এই অবস্থানের কারণে, যে সারা পৃথিবীর মানুষ কোরআনের পাখি বললে একটি মানুষকেই চেনে এবং তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আচ্ছা, আমি যে প্রশ্নটি করলাম যে ধর্মীয়, রাজনৈতিক নাকি হচ্ছে বিতর্কিত, এই যে বিতর্ক কথাটি যে আসলো, উনি আসলে ওয়াজ মাহফিল ওনার অত্যন্ত জনপ্রিয় ছিল। সে 80-র দশক থেকে আমরা সবাই কম বেশি জানি যে ওনার ওয়াজ মাহফিল শুনতেন না, আমার মনে এরকম লোক খুঁজে পাওয়াটা দুষ্কর। তো উনার মতো মানুষ আসলে বিগত সময়ে এই সরকারের রোষানলে কিভাবে পড়লেন? এটি খুব স্পষ্ট। আসলে আপনারা যদি আমার সম্মানিত শহীদ পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার বক্তব্যগুলি যদি আপনারা পর্যালোচনা করেন সিন্স 1970, আব্বা কিন্তু মূলত তার ছাত্র জীবন শেষ হওয়ার পরে থেকেই কোরআনের ময়দানে ছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ফুল প্লেজে এই ময়দানে ছিলেন। তো সেই 70-এর দশক থেকে তার সমস্ত বক্তব্যগুলি যদি আপনারা পর্যালোচনা করেন, দেখবেন যে তার বক্তব্যের ভিতরের তার বক্তব্যের যে কয়েকটি পার্ট আছে তার মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া তো ডেফিনেটলি নাম্বার 1। নাম্বার 2 ছিল ভারতের আগ্রাসন বিরোধী একটি অবস্থান ছিল। দেশের মানুষকে তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে উজ্জীবিত করতেন, মানুষকে বোঝাতেন এবং বলতেন ভারতের আগ্রাসন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিপক্ষে ভারতের যে অবস্থানটা, যদিও তারা শুরুতে আমাদের স্বাধীনতার নামে আমাদেরকে সহযোগিতা করেছিল, কিন্তু সহযোগিতার পরের অবস্থান অবশ্যই ভারতের সকল ভূমিকা ছিল বিতর্কিত। এই বিষয়গুলি তিনি জনগণের সামনে উপস্থাপন করতেন। এবং 3 নম্বর হলো তিনি এই সমাজে একটি ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করার জন্য তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন। যেহেতু তিনি ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেই কারণে ভারত এবং ভারতের তল্পিবাহী যে সমস্ত গোষ্ঠী বাংলাদেশে কাজ করছে, বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন নামে, বেনামে, ছদ্মনামে, এনজিওর নামে অথবা সুশীল সমাজের নামে অথবা বিভিন্ন নামে, এই গোষ্ঠীটাই আল্লামা সাঈদীকে বিতর্ক করার চেষ্টা করেছে এবং তারা টার্গেট করেছে এবং তার বক্তব্যগুলিকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছে। যদিও আলহামদুলিল্লাহ আল্লামা সাঈদীর কোনো বক্তব্য নিয়ে কেউ ট্রল করতে পারেনি আজ পর্যন্ত, এমনকি তার বক্তব্য নিয়ে সেই অর্থে কোনো বিতর্ক সৃষ্টি করতে পারেনি। কিন্তু যেহেতু তার একটা
আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতে তার অসামান্য এক জনপ্রিয়তা ছিল, গ্রহণযোগ্যতা ছিল, মানুষ তার কথায় মোটিভেটেড হতো। এ কারণে তারা তার পেছনে বেশি করেই ষড়যন্ত্র করেছিল এবং তাকে বিতর্কিত করার চেষ্টা করেছিল, যদিও এই দেশের মানুষ তাদের কোনো ষড়যন্ত্রই গ্রহণ করেনি, মেনে নেয়নি। অর্থাৎ তাদের জায়গা থেকে তারা সফল হয়নি, নিশ্চয়ই হয়নি, নিশ্চয়ই হয়নি। আচ্ছা, আপনি তো এখন বর্তমানে একজন সংসদ সদস্য এবং এই একই আসনের সংসদ সদস্য আপনার বাবা ছিলেন দুইবার, আমরা যতদূর জানি উনি দুইবার সেখানে সংসদ সদস্য ছিলেন। তো আপনি কি মনে করেন আপনার বাবার রাজনৈতিক অবস্থান আপনার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো সুবিধা বা প্রভাব ফেলেছে কিনা? রাজনৈতিক ক্যারিয়ারে কোনো সুবিধা ফেলেছে কিনা আমি জানি না, তবে আমার পরিচয়টা তো তার পরিচয়, প্রভাব। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো তার পরিচয় পরিচিত এবং আমি গর্ববোধ করি। পৃথিবীতে যত বড় মানুষ আছেন তাদের সন্তানেরা তাদের পিতার এই সুখ্যাতিটাকেই তো তারা তাদের লিগেসিটাকে তারা বহন করে। লাইক আমি যদি এখন উদাহরণস্বরূপ বলি, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যিনি, তিনি তার পিতার লিগেসি বহন করছেন, তার মাতার লিগেসি বহন করছেন। একই সাথে সাবেক স্বৈরাচার যে শেখ হাসিনা ছিল, তার সন্তানও সেটা করার চেষ্টা করেছিল। তো পৃথিবীতে যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি, তাহলে পৃথিবীতে যারা অনেক বড় মাপের মানুষ ছিলেন, যারা জগৎ বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাদের লেগেছে তাদের সন্তানরা বহন করেছে। সেই সুবাদে নিশ্চয়ই আমিও সেটা বহন করছি। তো এটা আমার জন্য অনেক গর্বের বিষয়, কারণ আমি মনে করি যে আমার পিতাকে মানুষ যেভাবে শ্রদ্ধা করে, ভালোবাসে, সেই জায়গাটা থেকে মানুষ আমাকে জায়গা দিয়েছে, আমাকে গ্রহণ করেছে, আমাকে মেনে নিয়েছে। এবং আপনি শুনলে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আমি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত আওয়ামী লীগের সেই জালিমের ওই কি বলবো এটাকে, সেই স্বৈরাচারের সেই শাসনামলের মধ্যেও আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম এবং নির্বাচিত হয়েছিলাম 5 বছর জনগণের প্রত্যক্ষ ভোটে। এবং ইন্টারেস্টিং ইস্যুটা হলো, যখন 2014 সালে নির্বাচনের সময়টা আসে, তখন আব্বা কারারন্তরীণ ছিলেন, কারাগারে ছিলেন এবং আব্বার মামলা তখন চলমান ছিল সুপ্রিম কোর্টে। আমরা আমাদের সাক্ষীগুলি আমরা ট্রাইব্যুনালে যথার্থভাবে আমরা উপস্থাপন করতে পারিনি, আমাদেরকে করতে দেওয়া হয়নি। এমনকি আমাদের সাক্ষীদেরও বেঁধে দেওয়া হয়েছিল, ফ্রেম করে দেওয়া হয়েছিল যে আমরা 12-13 জনের বেশি সাক্ষী উপস্থাপন করতে পারবো না, ওয়ারেজ তারা 46 জন সাক্ষীকে তারা উপস্থাপন করেছিল। তো ঠিক ওই মুহূর্তে যখন আব্বার মামলা চলছে, ঠিক সেই মুহূর্তে আমাদের উপজেলা নির্বাচনের সময়টা চলে আসলো। আমরা তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমাদের সাক্ষী উপস্থাপন করতে দেওয়া হয়নি এবং আমরা আমাদের কথাগুলি, আমরা যে নির্দোষ ছিলাম, আমাদের উপরে যে জুলুম করা হচ্ছে, এই কথাগুলি আমরা বলতে পারিনি, তখন সিদ্ধান্ত নিলাম আমরা জনগণের কাছেই যাই, জনগণই বলুক যে যদি আওয়ামী লীগের উত্থাপিত শেখ হাসিনার তথাকথিত যুদ্ধাপরাধের সঙ্গে আমার পিতা সম্পৃক্ত থাকেন বা থেকে থাকতেন, তাহলে ওই এলাকারই মানুষ আমাকে কোনো অবস্থাতে গ্রহণ করবে না, নিশ্চয়ই তারা আমাকে প্রত্যাখ্যান করবে। তা আমরা এটা জেনে বুঝেই 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ স্বরূপ আসলে আমরা চ্যালেঞ্জ নিয়ে গিয়েছি এবং আমরা জানতাম যে সরকার সব রকমের বাধা আমাদেরকে দেবে এবং তারা দিয়েছেও। আপনি শুনলে অবাক হবেন যে একটি উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অতিরিক্ত মোতায়েন করা হয়, কিন্তু আমাদের উপজেলা নির্বাচনে 2 প্লাটুন বিজিবি তারা নিয়োগ করেছিল, 1 প্লাটুন আর্মি তারা এনেছিল। তো এই যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী তারা মোতায়েন করেছিল, এর একটি কারণ ছিল, কারণ তারা জানতো যে জনগণ আমাদের পক্ষ অবস্থান নেবে এবং আমাদের পক্ষে ভোট দেবে, যাতে জনগণ আমাদেরকে ভোট দিতে না পারে, যাতে ভোট কারচুপি করতে পারে, সেন্টারগুলি দখল করতে পারে। এই কারণে তারা বিপুল সংখ্যক সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ জনগণ সকাল থেকে নিয়ে একেবারে ভোট গণনা এবং রেজাল্ট ঘোষণা পর্যন্ত মাঠে ছিল, যে কারণেই সারা বাংলাদেশে আমাদের এটি 4th দফা নির্বাচন ছিল 2014 সালে। তো এর আগের আমাদের ওই সময়কার যতগুলি নির্বাচন হচ্ছে, ম্যাক্সিমাম মিক্সার নির্বাচনে তারা ভোট ডাকাতি করেছিল। আমাদের এখানে সে চেষ্টা করেও জনগণের ব্যাপক উপস্থিতির কারণে এবং আল্লাহ তাআলার দয়ায় তারা এটা সফল হতে পারেনি। তো এই কথাটি বলছি এই কারণে যে ওই যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, মূলত আমরা যেহেতু চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলাম, তা আমাকে যে ভোটগুলি মানুষ দিয়েছে, এটা আমি মনে করি এগুলি কোনো ভোট ছিল না, এগুলি ছিল, প্রত্যেকটি ভোট ছিল আল্লামা সাঈদী যে নির্দোষ তার পক্ষে এক একটি সাক্ষী, প্রত্যেকটি ভোটই ছিল প্রত্যেকটি সাক্ষী। তো মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে আল্লামা সাঈদী নির্দোষ, একই সাথে প্রমাণ করেছে আল্লামা সাঈদী কত জনপ্রিয় এবং একই সাথে এটাও প্রমাণ করেছে যে আল্লামা সাঈদীর সন্তানকেও তারা ভালোবাসে। সো আমার পিতার পরিচয়ে অবশ্যই পরিচিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, আমি গর্ববোধ করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি।
এই যে আপনি তার কথা বলছিলেন যে তার আসলে এই জনপ্রিয়তার কারণেই আপনাদের যে অবস্থানটা, এবং আপনিও সেই সময় আসলে নির্বাচিত হয়েছেন বিগত সরকার থাকা অবস্থায়ও এত বাধা বিপত্তির মাঝেও আপনি বিজয়ী হয়েছেন জনগণের ভোটে। কিন্তু আপনার বাবাকে নিয়ে যে বিগত সময়ে যে বিতর্ক ছিল, সমালোচনা ছিল, রাজাকার বলা হতো, এবং তাকে যেই তার বিরুদ্ধে যেই আপনার যে কয়টা প্রমাণ করতে পেরেছে তারা সরকার বিগত সময়ে যে এই অপরাধের সাথে উনি জড়িত ছিলেন, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এবং একই সাথে এটাও জানতে চাই যে আপনি খুব সম্ভবত একটি মন্তব্য করেছিলেন যে আপনার বাবা ওই সময়টাতে পিরোজপুরে অবস্থান করছিলেন না, যে সময়টাতে আসলে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, ওই সময়টাতে উনি আসলে সেখানে অবস্থান করছিলেন না। তো তাকে নিয়ে যে বিতর্ক, দীর্ঘ যে বিতর্ক সমালোচনা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি আপনার প্রশ্নের প্রথম অংশটা কীভাবে বলবো যে দেখুন, মূল প্রবলেমটাই ছিল তার জনপ্রিয়তা। আল্লামা সাঈদীর জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়েই তাকে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় তাকে জড়ানো হয়েছিল। এবং আমি আজকে মিডিয়ার সামনে সারা বিশ্ববাসীকে বলতে চাই, আমার আব্বাকে যখন গ্রেপ্তার করে 2010 সালের 29শে জুন, তাকে বেশ কয়েকটি মামলায় প্রায় 43 দিন একটানা রিমান্ডে রেখেছিল। তার মধ্যে একটি মামলা ছিল হুমায়ুন আজাদ হত্যা মামলা। হুমায়ুন আজাদ হত্যা হলেন জার্মানিতে, মামলা করলো ঢাকাতে, মামলার আসামি বানালেন আব্বাকে। এখন এই মামলাটিতে তারা 18 দিন আব্বাকে রিমান্ডে নিয়েছিল সিআইডিতে, যেটা ঢাকার মালিবাগে অবস্থিত, এবং তাদের সাক্ষীও রেডি ছিল, তাদের সাক্ষীটাকেও হয়তো বেবি রেডি ছিল। এই 18 দিনের মধ্যে আমি আমার পিতার সঙ্গে 5 বার দেখা করতে পেরেছি, তিনি রিমান্ডে থাকাকালীন অবস্থা। আপনি নিশ্চয় শুনে অবাক হচ্ছেন যে রিমান্ডে থাকাকালীন আসামির সঙ্গে কীভাবে দেখা করছি। তারা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, সরকারের পক্ষ থেকে তারা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, সিআইডির পক্ষ থেকে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন আব্দুল কাহার আখন ছিলেন সিআইডির চিফ। উদ্দেশ্য ছিল কি? তাদের উদ্দেশ্য ছিল, তারা আমার মাধ্যমে আমার পিতাকে বলাতে চেয়েছেন আমাকে দিয়ে, যে তিনি যেন জামাত ইসলামী থেকে বেরিয়ে আসেন। তিনি যেন বেরিয়ে এসে ঘোষণা করেন যে জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়, তিনি এতদিন যেটা করেছেন ভুল করেছেন, আওয়ামী লীগ ভালো দল, আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল। এবং এটাও বলানোর চেষ্টা করেছে যে তিনি যদি বেরিয়ে আসেন তাহলে তার বেরিয়ে আসার জন্য জামাতের ভেতর থেকে আরও কিছু নেতাদেরকে তারা বেরিয়ে নিয়ে আসবেন, যেটা আল্লামা সাঈদীর মাধ্যমে তারা করাতে চেয়েছিল। এটার জন্য কোনো মিটিং করার দরকার হলে তাকে কারাগারে থাকা অবস্থাতেই তারা তাকে বাইরে নিয়ে আসবে, মিটিং করার ব্যবস্থা করে দেবে, মিটিংয়ের খরচ দেবে, এক্সট্রা বহুত কিছু তাদের প্ল্যান। অনেক লোভনীয় অফার, অনেক লোভনীয়। শুধু তাই নয়, তারা বলেছিল যে নতুন একটি দল গঠন করা হবে, সেই দলের মাধ্যমে আল্লামা সাঈদীকে বিরোধী দলীয় নেতাও বানানো হবে, এমন প্রস্তাবও তারা দিয়েছিল। তো এই প্রস্তাবগুলির জন্য তারা আমাকে ওখানে নিয়ে গেছিল। তাহলে এটা হলো পরিষ্কার যে শুধুমাত্র জনপ্রিয়তার কারণে এবং আল্লামা সাঈদীর রাজনৈতিক অবস্থান, ধর্মীয় অবস্থান, সারা বিশ্ববাসীর মধ্যে তার যে অবস্থান, এই অবস্থানটাকে তাকে খাটো করার জন্য তাকে যুদ্ধাপরাধ মামলা নেওয়া হয়েছিল। এবং সরকারের যেহেতু সরকার জানতো যে 1971 সালের কোনো ঘটনার সঙ্গে আল্লামা সাঈদীর কোনো সম্পর্ক নেই, এই কারণে তাকে এই প্রস্তাবগুলি দিয়েছিল। আরেকটি ইন্টারেস্টিং কথা আপনাকে বলি, সেটা হলো যে আব্বাকে যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনালে অ্যারেস্ট দেখানোর আগে আরও 4 জনকে অ্যারেস্ট দেখিয়ে ফেলেছিল। তার মধ্যে একজন ছিলেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, সেকেন্ড ছিলেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, থার্ড ছিলেন শহীদ কামারুজ্জামান, ফোর্থ ছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা। এই 4 জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়ে গেছে, তখন আব্বাকে গ্রেপ্তার দেখায়নি। তখন তারা এই প্রস্তাবগুলি নিয়ে এসেছে এবং বলেছে, যদি আপনি আমাদের এই প্রস্তাবগুলিতে রাজি হন তাহলে যুদ্ধাপরাধ মামলা আপনাকে আমরা জড়াবো না। তখন আব্বার বিরুদ্ধে প্রায় 11-12টা মামলা তারা দায়ের করে ফেলেছে। গাড়ি ভাঙচুরের মামলা, সরকারি কাজে বাধার মামলা, রাষ্ট্রপতির গাড়িতে হামলার মামলা। হাস্যকর ব্যাপার হলো তারা একটি মামলা করেছে, স্পর্শকাতর যত বিষয় আছে, মানে তারা হাস্যকর একটি বিষয়। তারা বলছে যে রাষ্ট্রপতি তখন ছিলেন জিল্লুর রহমান, তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে ফকিরপুল থেকে সামুহের যাচ্ছেন। তাদের মামলার এজাহারে তারা বলছে যে আল্লামা সাঈদী ফকিরপুল পানির ট্যাঙ্কের সামনে দাঁড়ানো ছিলেন, রাষ্ট্রপতির গাড়ি দেখে আল্লামা সাঈদী গাড়িতে ঢিল ছুঁড়েছেন। এই কথাটি তো মনে হয় পাগলও বিশ্বাস করবে না, বাট তারা এই ধরনের হাস্যকর মামলা এনে আব্বাকে আটক রেখেছিল। তো যুদ্ধাপরাধ মামলা তখন তারা তাকে গ্রেফতার দেখায়নি। তারা প্রস্তাব করছিল যে আপনি এগুলি যদি আপনি মেনে নেন তাহলে আপনাকে আমরা যুদ্ধাপরাধ মামলা গ্রেফতার দেখাবো না। কিন্তু 18 দিনে 5 বার আমাকে নিয়ে যাওয়ার পরেও আমিও যেমন বলিনি, আব্বাও রাজি হননি এবং তাদেরকে রীতিমতো বলেছেন যে
আমার রসুলের দেখানোর পথের বাইরে আমি এক চুল নড়তে রাজি নই। মানে আপনার সাথেও যে কথোপকথন হয়েছে সেখানেও কি তিনি মানে তার সিদ্ধান্তে অটল ছিলেন? একদম শুধু অটল না, বরং আমার উপরে তিনি রাগান্বিত হয়েছেন। আমি কেন তাদের ডাকে সেখানে উপস্থিত হলাম, কেন তাদের সঙ্গে আমি উপস্থিত হয়ে তাকে এই প্রস্তাবগুলির জন্য আমি কেন উপস্থিত থাকলাম, সে যদি রাগান্বিত হয়েছেন। তো তিনি তো রাজি হনইনি, তিনি বলেছেন, এভাবে বলেছেন যে আমার জীবনটা আমার বুক পকেটে আছে এবং এটা আল্লাহর কাছে বহু আগে আমি বিক্রি করে দিয়েছি। তো আল্লাহর ফয়সালা যদি থাকে ফাঁসি অথবা অন্য কিছু, সব কিছু মেরতে রাজি আছে, কিন্তু দিনের এই পথ থেকে, ইসলামী আন্দোলনের এই পথ থেকে আমি এক চুল নড়তে রাজি নই। তো তারা তাকে তারপরও বোঝানোর চেষ্টা করেছে, বলেছে যে এটি সরকারের সিদ্ধান্ত, আপনি মেনে নিলে আপনার ভালো হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আব্বা রাজি হননি। এবং ঠিক পঞ্চম দফা রিমান্ডের শেষে তাকে আব্বাকে রিমান্ডে আর তারা আনেনি এবং তার আব্বাকে কারাগারে পাঠালো। ঠিক তার দুদিন পরে আব্বাকে যুদ্ধবৎ মামলা অ্যারেস্ট দেখালো। এর মধ্যে আরেকটি কথা আমি প্রসঙ্গক্রমে বলতে চাই। যখন আব্বাকে 18 দিনের রিমান্ডে রাখা হলো, প্রথম তারা রিমান্ডে নিয়ে আসলো সো ফার আই রিমেম্বার 5 দিনের জন্য। তো 5 দিনের মধ্যে আমাকে একবার তারা ডেকে নিয়ে গিয়েছিল, যদিও তখন আমার সঙ্গে আব্বাকে তারা দেখা করার সুযোগ দেয়নি, জাস্ট তারাই আমার সঙ্গে কথা বলেছে। 5 দিনের রিমান্ড যখন শেষ, তখন আমাকে বলা হলো যে আমরা এই আগামীকাল আবার কোর্টে তাকে নিয়ে যাব, আমরা 4 দিনের রিমান্ড চাইব, 3 দিনের রিমান্ড মঞ্জুর হবে, আপনার জন্য 3 দিন সময় রইল। এবং আমি খুব হতবাক হয়ে গেলাম। ঠিকই তারা পরের দিন কোর্টে নিয়ে গেল, 4 দিনের রিমান্ড চাইলো, 3 দিনের রিমান্ড মঞ্জুর হলো এবং তারা নিয়ে আসলো। এভাবে 3 দিন যখন শেষ হলো, পরিকল্পিতই ছিল বিষয়গুলো। এক্স্যাক্টলি। এবং 3 দিনের রিমান্ড যখন শেষ হলো, পরবর্তী রিমান্ডে যাওয়ার আগে আমাকে একই কথা বললো, আবারও আমরা 4 দিনের রিমান্ড চাইবো, 3 দিনের রিমান্ড মঞ্জুর হবে, আপনার জন্য 3 দিনের সময়। এভাবে 4 দিনেরটা 3 দিন, কখনো 3 দিন চেয়েছে, 2 দিন। আমি আগে থেকে জানতাম, কারণ আমার আগে থেকে বলা হতো। তার মানে তারা টোটাল বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে তাদের ভারত এবং ভারতের আমি কি বলবো, ভারতের গোলাম শেখ হাসিনাকে খুশি করার জন্য তারা পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা আগে থেকে বিচার কি হবে, রায় কি হবে, রিমান্ড কি হবে, সব জেনে নিয়ে আগে থেকে। তো আমি এই প্রসঙ্গে একটু শেষ করতে চাই। তো এখানে মূলত বিতর্কিত তিনি নন, তিনি ছিলেন না কোনোদিন। আর তাকে যে রাজাকার বলা হয়েছে, রাজাকার তো একটা গভর্নমেন্টের একটা অক্সিলারি ফোর্স ছিল, রাজাকারটা সরকারি বাহিনী ছিল। যারা রাজাকারে অংশগ্রহণ করেছিল তাদের একটা কার্ড ছিল, তাদের একটা বেতন ভাতাও ছিল, যদ্দূর পড়াশোনা করে জেনেছি। আল্লামা সাঈদীর ব্যাপারে 1971 এই অবরোধ করে তারা ট্রাইব্যুনালে যে বিচার করলো, তারা যে অভিযোগ উত্থাপন করলো, তারা একটি ডকুমেন্ট, মানে স্বাধীনতার আগে কিংবা পরে স্বাধীনতা বিরোধী কোনো ভূমিকার একটি ডকুমেন্ট তারা উপস্থাপন করতে পারেনি। তাহলে রাজাকার তারা মুখে বললে কি একটা মানুষ রাজাকার হয়ে যাবে? তারা পরিকল্পিতভাবে রাজাকার বানিয়ে বিচার করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কারণ তারা প্রমাণ করতে পারেনি, কোনো সাক্ষী আনতে পারেনি, কোনো কাগজও তারা। এবং আমরা তাহলে এক কথাই বলতে পারি যে মুক্তিযুদ্ধের সময় আসলে জনাব দেলোয়ার হোসেন সাঈদীর যে দেশের বিপক্ষে কোনো ধরনের কোনো অবস্থান তার ছিলেন না। আপনি একটু খেয়াল করবেন যে বিচার যেটা করেছে তারা, আব্বার বিরুদ্ধে মোট 20টি কাউন্ট তারা এনেছিল, 20টি চার্জ এনেছিল, 20টি চার্জ ভয়াবহ চার্জ, আপনি মানে অবাক হয়ে যাবেন। একটি চার্জ তাদের এমন আছে যে ইব্রাহিম কুট্টি নামে একজন ব্যক্তিকে 1971 সালের সোফার মে মাসে গুলি করে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী, এবং সেই হত্যাকাণ্ডের সময় আল্লামা সাঈদী উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে তাকে গুলি করে হত্যা করো। এই ইব্রাহিম কুট্টি মূলত ওনারা অভিযোগ এনেছেন মে মাসে, অথচ এই ইব্রাহিম কুট্টি মারা গেছে অক্টোবর মাসে। মানে মামলা সাজানোর প্রয়োজনে তারা একটা জীবিত মানুষকে 5 মাস আগে মেরে ফেলেছে। কেন? কারণ পাক সেনারা পারেহাট যে অঞ্চলে এই মারার ঘটনাটা, হত্যার ঘটনাটা, পাক সেনারা মাত্র একবার গিয়েছে, এটা ইতিহাস বলছে। আমাদের আরেকটু বলছে, এটা স্বাধীনতা যুদ্ধের যে দলিলপত্র, এই দলিলপত্রে উল্লেখ আছে যে পাক সেনারা পাড়েহাটে কবে গিয়েছিল, সেখানে বলা হচ্ছে পাক সেনারা 8ই মে গিয়েছিল। এখন ওইখানে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এখন ইব্রাহিম কুট্টিকে যদি 8 তারিখে না মারে, তাহলে তো আল্লামা সাঈদীকে ফাঁসাতে পারছে না। এই জন্য অক্টোবর পর্যন্ত জীবিত থাকা ব্যক্তিটাকে তারা মে মাসে মেরে ফেলেছে। এখানে আরও একটি ইন্টারেস্টিং বিষয়, অক্টোবর মাসে যে মেরেছে তার নিজের স্ত্রী 1972 সালের জুলাই মাসে একটি হত্যা মামলা দায়ের করেছিল আমাদের পিরোজপুর কোর্টে। সেই হত্যা মামলায় মোট 14 জন আসামি ছিল। সেই 14 জন আসামির কোথাও আল্লামা সাঈদীর কোনো নাম ছিল না, অথচ সেই মামলাটি তারা নিয়ে এসেছে, সেই হত্যাকাণ্ডের দায় তারা আল্লামা সাঈদীর উপরে চাপানোর। আমরা আপনার কথার মাধ্যমে এতটুকু পরিষ্কার হলাম এবং আমাদের দর্শকরাও পরিষ্কার হয়েছেন বিষয়টি যে আপনার বাবার আসলে দেশ বিরোধী কোনো ভূমিকা আসলে ওই সময় ছিল না। আমি একটা বিষয় আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই যে আপনার বাবার বিষয়ে আমরা ক্লিয়ার হলাম। আওয়ামী লীগ যেমন নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে দল হিসেবে দাবি করে,
জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের সময় বিপক্ষের দল ছিলেন এবং তারা আসলে বাংলাদেশকে চাননি, এই বিষয়টা নিয়ে আপনি আসলে এক কথায় কি বলবেন? আমরা এই উত্তরটা জানবো, তার আগে যাবো ছোট্ট একটি বিরতিতে। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য এবং মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান মাসুদ সাঈদী। আমি বিরতিতে যাবার আগে আপনার কাছে যে প্রশ্নটা, আসলে এক কথায় যদি আমি উত্তরটা আপনার কাছে জানতে চাই, যে আওয়ামী লীগ যেমন নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল দাবি করে, জামাতে ইসলামকে সবসময় বলা হয়, এখনো পর্যন্ত বলা হয় মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। আপনি নিজেও জামাতের একজন সংসদ সদস্য এই মুহূর্তে, আপনি এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন? দেখুন, এক কথায় উত্তর দেওয়া তো সম্ভব নয়, বিকজ এটা একটি ইতিহাস, তো এটা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। 1971 সালে জামাতের একটি রাজনৈতিক অবস্থান ছিল। জামাত অখণ্ড পাকিস্তান চেয়েছিল এবং জামাত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, এবং ভারত যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করার চেষ্টা করেছিল, এটা যে তাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, এটি জামাতের তৎকালীন নেতৃবৃন্দ বুঝতে পেরেই তারা তখনকার ওই যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা বাংলাদেশ স্বাধীন হবে না, স্বাধীন হতে দেব না, এ ধরনের কোনো অবস্থান তারা গ্রহণ করেনি। তো এখন এই যে বিষয়টা জামাতকে একচেটিয়াভাবে স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক কারণে। কারণ আপনি যদি খেয়াল করেন, তখন 1971 সালে জামাতের রাজনৈতিক অবস্থান কতটুকুন ছিল, জামাতের জনসমর্থন কতটুকুন ছিল, জামাতের কর্মী বাহিনী কতটুকুন ছিল, পলিটিক্সে জামাতের অবস্থানটা তখন কতটুকুন ছিল। তখন বড় দল ছিল মুসলিম লীগ, নিজামে ইসলামী সহ আরও অনেকগুলি ইসলামিক দল। দেখেন, আশ্চর্য বিষয়, তাদের নাম কেউ বলে না এখন আর, কারণ তাদের অস্তিত্ব এখন নেই। শুধুমাত্র জামাত আছে, আর জামাতের এখনকার নেতৃত্ব তো তাদের অনেকেরই এখন 1971 সালে তার জন্মই হয়নি। তারপরও জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। এটি মূলত রাজনৈতিক কারণেই করা হয়। অতীতে যেমন রাজনীতি করা হয়েছে, বর্তমানেও রাজনৈতিক কারণেই জামাতকে স্বাধীনতা হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার বাবার বিষয়ে আবার একটু আসতে চাই, যে আপনার বাবার সাথে আপনি বললেন যে তাকে যখন বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, সেই স্মৃতিটা নিশ্চয়ই আপনাদের মনে এখনও দাগ কেটে আছে, এবং আপনি রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে দেখা করতে সেখানে ডাকা হলো। এই যে পুরো সিচুয়েশনটা পরিবার ঠিক কিভাবে মোকাবেলা করেছে, বা আপনারা ওই মুহূর্তে আসলে কিভাবে মোকাবেলা করেছেন? আসলে বিষয়টি আমাদের জন্য ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আমাদের জন্য চরম বিপর্যয়ের দিন ছিল সেগুলি। ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের বেড়ে উঠেছি, বাংলাদেশের রাজনীতি দেখেছি, কিন্তু আমরা কখনো জেল, পুলিশ এগুলির সঙ্গে আমরা অভ্যস্ত ছিলাম না। আমরা কোনো দিন কোনো কারণেও থানায় যাইনি। থানা পুলিশের সঙ্গে আমাদের কোনো সম্পর্কও ছিল না। আপনি শুনলে অবাক হবেন, আমার আব্বা 2 দফা এমপি ছিলেন 10 বছর। পিরোজপুর সদর থানা, যেটা ওই থানাটা কোথায় অবস্থিত আমি জানতাম না। আপনি শুনলে হয়তো অবাক হচ্ছেন, একজন এমপির ছেলে সন্তান হবার পরে থানাটা কোথায় এটা আমি জানতাম না, বিকজ আমাদের সঙ্গে থানা পুলিশের কোনো সম্পর্ক ছিল না। সেখানে হঠাৎ করে আব্বার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ এনে তাকে বাসা থেকে গ্রেফতার করা, এটি আমাদের জন্য যে কত ভয়াবহ এবং কষ্টের ছিল, সেটা আমি এখন আপনাকে আর বলে বোঝাতে পারবো না। এনিওয়ে, আব্বাকে যখন গ্রেফতার করতে আসে, আব্বা বাসাতেই ছিলেন। তারা আসলেন, আব্বা শুধু তাদেরকে বললেন যে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। তা আব্বা নামাজ পড়লেন। নামাজ পড়ে পরিবারের সদস্যের কাছ থেকে বিদায় নিলেন, তারপরে ওদের গাড়িতে উঠে গেলেন। তো আমরা আসলে তখন বুঝতে পারিনি যে আব্বার এই যাওয়াটা, এই বাসা ছেড়ে একবারে চলে যাওয়া, বিষয়টা আপনাকে বুঝতে পারি। আমরা মনে করেছিলাম রাজনৈতিকভাবে বিষয়টা টেক কেয়ার করা হবে বা সরকার একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে, কিন্তু আব্বারই চলে যাওয়া, যে তার জীবনের শেষ যাওয়া, বুঝতে পারি। আমি বুঝতে পারছি আসলে আপনার আবেগটা আপনার পিতাকে নিয়ে। আমাদের এখানে টিস্যু আছে, আপনি চাইলে টিস্যু ব্যবহার করতে পারেন। আমি এই বিষয়টা নিয়ে যদি জানতে চাই যে আপনি কি বিশ্বাস করেন যে আপনার বাবার যে বিচার প্রক্রিয়াটা সেটা পুরোপুরি রাজনৈতিক প্রভাবিতই আসলে ছিল কিনা, এবং একই সাথে
আদালতের যে রায়, সে রায়কে আপনি কতটা গ্রহণযোগ্য মনে করেন? অর্থাৎ আমি যদি বলি 0 থেকে 10-এর মধ্যে আপনি এই রায়কে কত দেবেন? কিছুই দেব না, এটা মাইনাস দেব, বিকজ এটা তো একটা ন্যায়ভ্রষ্ট রায়। এই ট্রাইব্যুনালটা তো সাজানো ট্রাইব্যুনাল, এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ছিল, এদের বিচারপতিরা সব সাজানো পুতুল ছিল। এটি আমি বলবো যে এরা ভারতের মদতপুষ্ট বিচারক ছিল। এই বিচারপতি নিজামুল হক নাসিম, যিনি এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন, তিনি ঘাদানি কমিটির সদস্য ছিলেন। তিনি 1992 সালে যখন অধ্যাপক গোলাম আজম সাহেবের তথাকথিত গণ আদালতের বিচার হয়, সেই বিচারের সেই গণ আদালতে তিনি প্রসিকিউটর ছিলেন। তিনি আবার এখানের বিচারক হয়ে এসে টোটাল বিচার ব্যবস্থায় সাজানো বিচার ব্যবস্থা ছিল। আপনি জানেন যে আমরা স্কাইপ কেলেঙ্কারি আমরা দেখিয়েছি। স্কাইপ কেলেঙ্কারিতে এটা প্রমাণ হয়ে গেছে, প্রকাশ পেয়ে গিয়েছিল যে আব্বাস সহ যেখানে যাদেরকে আটক করে রাখা হয়েছিল প্রত্যেকের মামলার চার্জশিট থেকে শুরু করে মামলার জাজমেন্ট পর্যন্ত বেলজিয়াম প্রবাসী আরেক জাসদ নেতা, ঘাদানি নেতা, আওয়ামী লীগের লোক, তার কাছ থেকে লিখিয়ে নিয়ে আসা হয়েছে। এটা আমার কথা নয়, এটা স্কাইপ কেলেঙ্কারিতে সেই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম এবং সেই জিয়াউদ্দিন আহমদ জদ্দুর, মনে পড়ে তার নাম, এরা দুজনের কনভারসেশন, যেটা আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, সেসব জায়গা থেকে প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, ওনাদের ইমেলগুলিও ফাঁস হয়ে গিয়েছিল, যেগুলি আমার দেশ পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা গেছে তো এগুলি, এই টোটাল বিচার ব্যবস্থাটাই ছিল একটা পরিকল্পিত এবং সাজানো বিচার ব্যবস্থা। সো এই বিচারের রায় সাজানো রায়, সুতরাং এইটাকে কোনো মার্ক দেওয়ার তো প্রশ্নই ওঠে না। সুতরাং আমি মনে করি, এবং আমি আমার একটা বক্তব্য বলেছিলাম, সম্ভবত সোহরাওয়ার্দীর একটা মায়ের ডাক নামে একটি সংগঠনের আমন্ত্রণে, জি জি জি, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তো তার আহ্বানে ওখানে গিয়েছিলাম। সেখানে আমি বলেছি যে বিচারপতিরা এই সাজানো বিচার করেছে এবং এই মিথ্যা মামলায় মিথ্যা রায় দিয়েছে, ওই বিচারপতিদেরও বিচার হতে হবে। আমি তো মনে করি এই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিমকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা উচিত, কারণ তিনি জানেন, তার স্কাইপ কেলেঙ্কারিতে জানা গেছে যে তিনি সাবেক প্রধান বিচারপতি সিনহার সঙ্গে তিনি কথা বলছেন। তিনি গোলাম আজম, সাইদি এবং সাকা, মানে সালাউদ্দিন কাদের চৌধুরী মরহুম শহীদ, এই তিনজনের ফাঁসির বিনিময়ে তিনি অ্যাপিলেট ডিভিশনে প্রমোশন চাচ্ছেন, এই কথা তাদের এই কনভারসেশন আছে। তো সেই রকম একটা কুলাঙ্গার বিচারপতি কি করে এখনো বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আমি অবাক হয়ে যাই। বিশেষ করে বর্তমান সরকারের যে দল বিএনপিও তাদের দ্বারা নিগৃহীত, নির্যাতিত ছিল। তারা কিভাবে এটাকে মেনে নিচ্ছে, কিভাবে তারা এটাকে সহ্য করছে আমি জানি না। তবে আমি মনে করি যে সরকারের উচিত জনমনের আকাঙ্ক্ষা পূরণ করে, যারা এই ভারতের দালালি করেছে, নিরীহ নির্দোষ যেসব মানুষকে তারা হত্যা করেছে পরিকল্পিতভাবে, এদের বিচার বাংলা মাটিতে হওয়া উচিত। নতুবা এরাই একদিন আবার নতুন করে আমাদেরকে আবার ছবল মারবে। সো এদেরকে বিচার বাংলার মাটিতেই হওয়া উচিত এবং হতে হবে। এই যে তৎকালীন যে সরকার ছিল, যাদের সময়ে আপনার বাবার এই যে ট্রাইব্যুনালের কথা আপনি বলছিলেন, এই ট্রাইব্যুনালে আপনার বাবার যে রায়টা দেয়া হলো, সেই একই ট্রাইব্যুনালে আমরা দেখলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ও হলো, এবং আপনার বাবা খুব সম্ভবত এই ট্রাইব্যুনালে দাঁড়িয়েই তৎকালীন প্রধানমন্ত্রীর বিষয়ে একটি ভবিষ্যৎবাণীও করে গিয়েছিলেন। আমি সেই বিষয়টা, মানে এই যে অনুভূতিটা, এটা কি আসলে কাকতালীয় নাকি হবারই ছিল, এটা একটু জানতে চাই। এবং একই সাথে আপনি যাদের নামগুলো বললেন, আপনি আসলে এর সাথে যারা জড়িত বা সংশ্লিষ্ট, তাদের আসলে ঠিক কেমন বিচার আপনি প্রত্যাশা করেন বা কেমন বিচার আপনি চান? জি, এটা সঠিক বলেছেন যে আব্বার বিরুদ্ধে যখন চার্জ ফ্রেম করে, এটা ছিল সম্ভবত 2011 সালের নভেম্বর মাসে, জি আমার তারিখটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যখন চার্জ ফ্রেম করে, তখন যখন প্রশ্ন করছিল যে আপনি দোষী না নির্দোষ এটা বলুন, ঠিক ওই মুহূর্তে আব্বা দাঁড়িয়ে বলেছেন, শুধু দোষী নির্দোষ বললে তো আমার বক্তব্য শেষ হবে না, আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দিতে হবে। তখন আব্বাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। তখন আব্বা বলেছিলেন যে মাননীয় বিচারক, আজকে যে বিচারটা আপনারা করছেন এটি 2টি পর্বে অনুষ্ঠিত হবে। আজকে এখানে এই ট্রাইব্যুনালে একটা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আপনি হলেন বিচারক আর আমাকে বানানো হয়েছে আসামি। আরেকটি পর্ব ঘটবে আদালতে আখেরাতে, সেখানে আমি থাকব বাদী, আপনারা থাকবেন আসামি, আর বিচারক হবেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। আর এটি বলার পাশাপাশি তিনি বলেছেন যে আমাদের উপরে যে জুলুম আজকে করা হচ্ছে, অচিরেই এই ট্রাইব্যুনাল যদি থেকে থাকে বা এই কারণ যদি চলমান থাকে, আপনারা যারা জুলুম করছেন, আপনাদের প্রধানমন্ত্রী সহ, আপনাদেরও বিচার এই ট্রাইব্যুনালেই হবে। সেদিন তিনি এই কথাটি বলেছিলেন। তো এটি আমি কাকতালীয় মনে করি না, কারণ আরও একটি এরকম ভবিষ্যৎবাণী আমার সম্মানিত পিতার বলা আছে।
এটা সারা বাংলাদেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের অত্যাচার জুলুমের পর যে আপনারা যে জুলুম নির্যাতন করছেন, সময় আসবে এমন যে আপনারা ইন্দুরের গর্তে খুঁজে পাবেন না পালাবার জন্য, আপনাদেরকে আপনাদের মামু বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে। এবং তারা সত্যি সত্যি দিল্লি গিয়ে পড়েছে। এই কথাটি কিন্তু আম জনতার মাঝে ব্যাপকভাবে প্রচলিত আছে, কথাটি যে আল্লামা সাঈদ এই কথাটি বলেছিলেন। তো যে কথাটি বলছি যে তারা যেটা এই যে বিচারের নামে যে প্রহসন করেছে, বিচারের নামে কিছু নিরীহ নির্দোষ মানুষকে যে তারা হত্যা করেছে শুধুমাত্র রাজনৈতিক কারণে, একেবারে সলিড রাজনৈতিক কারণে। তার আরেকটি প্রমাণ দিই, দেখেন এই যে জামাতের নেতৃবৃন্দকে তারা গ্রেপ্তার করলো, তথাকথিত বিচার করলো, ফাঁসি দিল, তারপর আর কাউকে তারা গ্রেপ্তার করেনি, আর কারোর বিচারও হয়নি, আর কারো ফাঁসিও হয়নি। তার মানে তারা বোঝাতে চাইল যে সারা বাংলাদেশ 1971 সালে এই যে 30 লক্ষ মানুষের জীবন, এই যে মা বোনের সম্ভ্রমহানি, যা কিছু এই 5 জনই গুটি কয়েক লোক, এই গুটি কয়েক লোক, তার মানে এটা বোঝাই যেটা পলিটিক্যাল মোটিভেটেড একটা মামলা ছিল। এবং এটা অবশ্যই এটা আমরা বিশ্বাস করি এটা ভারতের নির্দেশনায় করা হয়েছিল, কারণ যে মানুষদেরকে তারা হত্যা করেছে এই প্রত্যেকটি মানুষ ছিল ভারতের আগ্রাসনের বিরোধী। এবং আজকের যে 5ই আগস্টের পরবর্তী যে বর্তমান পরিবেশ বাংলাদেশে, আমি মনে করি ওই সব শহীদের রক্তের বদলা হিসেবেই আমাদের 5ই আগস্টের শহীদ সহ ওই সব শহীদের রক্তের বদলা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশটা দান করেছেন। এই যে 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার ছিলেন, আমি যে কথাটি বলছিলাম যে ওই একই ট্রাইব্যুনালে তৎকালীন প্রধানমন্ত্রীর যে রায় ঘোষণা করা হলো, এরপরে একটি নির্বাচন হলো, দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, আপনারা প্রধান বিরোধী দলে রয়েছেন। এই যে বিচার প্রক্রিয়া, এটা আসলে ঠিক কতদূর এবং বর্তমান সরকার আসলে এই ব্যাপারে ঠিক কতটা আন্তরিক, মানে আপনার কি মনে হয় বিচার প্রক্রিয়াটা আসলে বিচারটা কবে হবে, ফয়সালাটা কবে হবে, রায়টা কবে, এটা তো আসলে আদালতের ইস্যু, এটা তো আমি বলতে পারবো না। তবে জনগণ প্রত্যাশা করে যেহেতু ফাঁসির রায় হয়েছে, রায়টা দ্রুত কার্যকর করা হোক। আমি যতটুকুন জানি, আমি যেহেতু আইনের ছাত্র না, বাট আমি যতটুকুন জানি যে ট্রাইব্যুনালের রায়ের ঘোষণা 30 দিনের মধ্যে তাদেরকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হবে। তো আমার জানা মতে তারা কেউ অ্যাপিল করেনি, তো রায় তো স্ট্যান্ড হয়ে আছে। তো সরকার চাইলে তো পরবর্তী স্টেপে যেতে পারে, তাদের সরকার পক্ষ থেকে লয়ার দিয়ে সরকার পক্ষের কৌশলী নিয়োগ করে দিয়ে মামলাটা পরিচালনা করতে পারে, মামলা নিষ্পত্তির দিকে যেতে পারে। এটা সরকার ইচ্ছে করলেই পারে। সরকার কেন করছে না, এটা তো একটা প্রশ্ন, জনগণের প্রশ্ন এসেছে যে এই স্বৈরাচারদের যদি বিচার না হয়, এত বড় জালিমদের যদি বিচার না হয়, তো এই জালিমেরা আবার যদি প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশে, আবার যদি তারা ব্যাক করে, তাহলে বাংলাদেশটাকে তারা চিরতরে ধ্বংস করে দেবে। সো এই বিচারটা দ্রুত কার্যকর, বিচারের রায়টা দ্রুত কার্যকর হওয়া উচিত। এবং সরকারের যদি কোথাও আন্তরিকতার কোনো ঘাটতি থেকে থাকে, সরকারের কোনো অংশ যদি এই প্রক্রিয়ার বিরোধিতা করে থাকে, তাদেরকেও চিহ্নিত করা উচিত এবং তাদেরকে চিহ্নিত করে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করা উচিত। এবং আমি আরও একটি প্রশ্ন, আরেকটি কথা একটু প্রসঙ্গ বলে নিই। আপনি বলছিলেন যে এই ট্রাইব্যুনালেই আমাদের নেতৃবৃন্দের বিচার হয়েছে, ফাঁসির রায় কার্যকর, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে। এটাই তো ইতিহাস, ইতিহাসে এটাই বলেছে বারবার। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য যে ইতিহাস থেকে আমাদের নেতৃবৃন্দ বা আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না। ইতিহাসে এটাও আছে যে এখনও যদি কেউ নতুন করে আবার জালিম হওয়ার চেষ্টা করে, নতুন করে কোনো স্বৈরাচার আবার তৈরি হওয়ার চেষ্টা করে, তাদের পরিণতিও আজকের এই আওয়ামী লীগের মতো হবে। এটাও ইতিহাসের প্রধান শিক্ষায় আমার মনে হয় এটা, যে ইতিহাস থেকে আমরা আসলে কেউ শিক্ষা গ্রহণ করি না। এবং আমি কিছুক্ষণ আগে আরেকটি প্রশ্ন আপনাকে করেছিলাম যে আপনি এই আপনার পিতা সহ বাকিরা যারা রয়েছেন, যাদের কথা বলছিলেন, তাদেরকে আসলে হয়রানি করা হয়েছে, পরিবারকে হয়রানি করা হয়েছে, তাদেরকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে। তো যারা এই বিষয়ের সাথে জড়িত বা সংশ্লিষ্ট, প্রত্যেকের আপনি ঠিক কেমন বিচার প্রত্যাশা করেন? এবং একই সাথে যে সরকারের কথাটি যে বলছিলেন যে সরকার আসলে যে আন্তরিক কি আন্তরিক না, পাশাপাশি এটাও জানতে চাই যে বর্তমানে আপনি তো নিজেও একজন এমপি, বর্তমানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, আসলে কি আমরা এই বিচার ব্যবস্থাটাকে এখন স্বাধীন কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিচার বিভাগ স্বাধীন কিনা। এটা তো জনমনে প্রশ্ন আছে, বিচার বিভাগ স্বাধীন কিনা। কারণ আমরা যে অবস্থা দৃষ্টি যা কিছু দেখতে পাই, বিচার বিভাগকে স্বাধীন করার জন্য যে প্রচেষ্টাটা ছিল, ইন্টারিম গভর্নমেন্টের যেটা চেষ্টা করেছিল, এমনকি ষোড়শ সংশোধনের মাধ্যমে যে চেষ্টাটা করা হয়েছিল, সেটা তো বাস্তবায়ন আমরা এখনও দেখতে পাচ্ছি না। এখনও তো
সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয় গঠন করা হয়নি। তো আমরা কি করে বলি যে স্বাধীন হয়ে গেছে? এখনও তো স্বাধীন বলে দৃশ্যমান নয়, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই আমরা খুব ভালো এটা বলতে পারছি না। কারণ হলো আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে প্রতিদিনই হত্যা, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, এটা তো একেবারে মানে মহামারীর মতো ছেয়ে যাচ্ছে। তো এই জন্য স্টেবল না। সো এইটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আমি স্বাভাবিক মনে করছি না। এটার পেছনে আমি মনে করছি যে ওই পতিত সরকারের যে সমস্ত গুন্ডা বাহিনীর সন্ত্রাসীরা যারা এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে, এটি তাদেরই কাজ। তাদের সঙ্গে হয়তো অন্য কোনো পক্ষ ইনভলভ থাকতে পারে, সরকারের অথবা প্রশাসনের কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে। কিন্তু আমরা আরও এখনও অবাক হই, আজকেই পত্রিকায় দেখলাম নোয়াখালীতে আওয়ামী যুবলীগ বা আওয়ামী লীগ তারা একটি বড় শোডাউন করার চেষ্টা করেছে। তো প্রশাসনের নাকের ডগার উপরে কি করে আওয়ামী লীগ এত জড়ো হয়ে মিছিল করছে? কই 2013, 14, 15 থেকে নিয়ে 24 সাল পর্যন্ত আমরা তো সেই অর্থে কোনো মিছিল করতে পারিনি। তখন তো প্রশাসন কত অ্যাক্টিভ ছিল, সরকারের নির্দেশনা অপেক্ষা তারা করেনি। তো আজকে প্রশাসন কার নির্দেশনার অপেক্ষায় থাকে? কেন এই সমস্ত চিহ্নিত দাগী আসামি এবং যারা এই যে বিভিন্ন সন্ত্রাসী মামলার আসামি, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তো এই কারণে মনে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক যাতে না থাকে, এই জন্য পরিকল্পিতভাবে এই কাজগুলি করা হচ্ছে। এই বিগত 17টি বছর আপনার পুরো পরিবার, আপনার বাবার কথা আসলে আমরা পুরো দেশবাসী, বিশ্ববাসী সবাই জানে, কিন্তু যে বিষয়গুলো গণমাধ্যমে আসলে আসেনি, যে আপনাদের পরিবার, আপনারা ঠিক মানে রোশানলে যে পড়েছিলেন ঠিক কী অবস্থার মধ্যে দিয়ে গেছেন, আমি এই বিষয়টা জানবো। তার আগে যাব একটি বিরতিতে। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিরতিতে যাবার আগে আপনার কাছে যে প্রশ্নটি ছিল, যে বিগত 17টি বছর আপনার পুরো পরিবার যে রোশানলে আপনারা পড়েছেন কম বেশি, এবং কি কি হয়রানির শিকার হয়েছেন, সেটা যদি একটু সংক্ষেপে বলেন, যে বিষয়গুলো হয়তো বা গণমাধ্যমে সেভাবে আসেনি, আপনারাও বলতে পারেননি। ধন্যবাদ। মূলত আব্বাকে গ্রেপ্তার করার পর থেকে আমাদের টোটাল পরিবারের উপরে তারা জুলুম নির্যাতন চালিয়েছে। আমরা স্বাভাবিক জীবনযাপন তো করতে পারিনি, এমনকি আমাদের ব্যবসা বাণিজ্য আমরা পরিচালনা করতে পারিনি। আমরা আমাদের ব্যবসা অফিসেও যেতে পারিনি। সেখানে পুলিশ গিয়ে হামলা করেছে, আমাদের স্টাফদেরকে মেরেছে, এমনকি আমাদেরকে হয়রানিমূলক মামলাও দিয়েছে। আপনি শুনলে অবাক হবেন, আমার বড় ভাই তিনি তার বিরুদ্ধে 9টি মামলা ছিল। তিনি কারাগারে প্রায় বছরখানেক কারাগারে ছিলেন। আমার বিরুদ্ধে 2টি মামলা, 3টি মামলা। আমাকেও দীর্ঘকাল কারাগারে থাকতে হয়েছে। আমি ঢাকার কারাগারে, পিরোজপুর কারাগারে। আমার বড় ভাই তিনি তো ট্রাইব্যুনালে থাকা অবস্থাতেই তিনি ইন্তেকাল করেছেন। আমি বলবো শহীদ হয়েছেন, কারণ এই আব্বার বিরুদ্ধে যে তথাকথিত যুদ্ধাপরাধ মামলাটি পরিচালনা করা হচ্ছিল, এই মামলাতে আব্বার ব্যাপারে যে সমস্ত অভিযোগগুলি সরকারের শেখানো সাক্ষীগুলি এসে বলছিল, এটি সত্যি কোনো একজন সন্তানের জন্য তার পিতার ব্যাপারে এই ধরনের বক্তব্যটা, কথাগুলি মেনে নেওয়া সত্যি কঠিন। যদি সেই পিতা নির্দোষ হয়ে থাকে, যদি সেই পিতা একজন সৎ মানুষ হয়ে থাকে, সেই সমস্ত পিতার ব্যাপারে সন্তানদের এগুলি মেনে নেওয়া খুবই কঠিন। তা আমার বড় ভাই তিনি অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন। তিনি এগুলি সহ্য করতে পারছিলেন না। দিনের পর দিন এগুলি শুনতে শুনতে তিনি ট্রাইব্যুনালেই, এমনকি কোর্ট রুমে বসেই তিনি তার হৃদরোগে আক্রান্ত হন। আমরা এটি বুঝে ওঠার আগেই তিনি নিজে থেকেই, তার নিচে গাড়ি পার্কিং করা ছিল, তিনি নিজে থেকেই সেই গাড়ির কাছে গিয়েছিলেন। তো পরবর্তীতে আমরা জানতে পেরে দ্রুত গাড়ির কাছে যাই, কিন্তু ইনফ্যাক্ট তাকে যখন আমরা পাই তখন তিনি দুনিয়াতে আর ছিলেন না। যদিও আমরা তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গিয়েছি, দীর্ঘ চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে তখন চলে গেছেন। তো পিতার প্রতি এই যে তার অগাধ ভালোবাসা এবং তার যে শ্রদ্ধার জায়গা, এই জায়গা থেকে তিনি পিতার প্রতি এই যে মিথ্যে তোহমতগুলি, অপবাদগুলি, অভিযোগগুলি, এটা তিনি মেনে নিতে পারেননি। যে কারণে তিনি আমাদের কাউকে কিছু না বলে একেবারেই, আমার ভাই যখন ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল সম্ভবত 46 বছর। ওই বয়সেই তিনি দুনিয়ার সফর শেষ করেন। তো এছাড়া আমাদের এবং আপনার বাবা তখন জেলে, আপনার ভাই এভাবে আসলে
মানে মারা গেলেন, এই বিষয়গুলো সহ্য এটা করতে আমাদের না জন্য তো পেরে খুব বেশি কষ্টের পুরো ছিল। পরিবারের উপরে আসলে তখন যে যে আমরা অবস্থাটা- খুব মানে বড় ভাইয়ের শাহাদাতের পরে, ইন্তেকালের পরে আমরা মানে আব্বাকে কথাটা কিভাবে বলবো বা তাকে কিভাবে মেসেজটা জানাবো, এই জিনিসটাই আমরা বুঝে উঠতে পারছিলাম না। তো সরকারের কাছে আমরা অনুমতি চেয়েছিলাম, তার প্যারোলে মুক্তির জন্য দেখা করতে গিয়েছি, কিন্তু তিনি আমি আর আমার ছোট ভাই গিয়েছিলাম, আমার ছোট ভাই। তো আমরা যখন আব্বার সঙ্গে দেখা করতে খবরটা দিতে যাই, তো ওই যাওয়াটা ছিল আমাদের একদম অসময়ে যাওয়া, আমাদের রেগুলার কোনো সাক্ষাৎ তখন ছিল না। তো আমাদেরকে দেখে জানি না কেন তিনি বুঝে ফেলেছিলেন। তিনি আমাদের দেখেই প্রথম প্রশ্নটা করলেন যে বুলবুল কোথায়। বুলবুল হলো আমার বড় ভাই, ওর ফ্যামিলি নেম বুলবুল ছিল। তিনি প্রথম প্রশ্ন করলেন বুলবুল কোথায়। তো আমরা বুঝে ফেললাম যে আব্বা বুঝে ফেলেছে। তারপরও আমরা বলার চেষ্টা করলাম যে বাইরে আছে, আপনাকে নিয়ে যাব, দেখা হবে। তো পিতা তো উনি ঠিকই বুঝে ফেলেছিলেন। তো ওরা আমাদেরকে এই বড় ভাইয়ের ইন্তেকাল পরেও তারা ক্ষান্ত হয়নি। বললাম আমার বড় ভাই আমাদেরকে মামলা দিয়েছে, জেল খাটিয়েছে। আমরা দীর্ঘকাল, আমি 2.5 বছরের উপরে আমি বাসায় থাকতে পারিনি, আমাকে বিভিন্ন বাসা বাড়িতে লুকিয়ে চুরি থাকতে হয়েছে। তো আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারিনি। আমার বড় ভাইয়ের যে ব্যবসা করতেন তার লাইসেন্স পর্যন্ত বাতিল তারা করে দিয়েছিল। তো এইভাবে আমাদের পরিবারের সদস্য প্রত্যেকের উপর, আমাদের রাজনৈতিক সন্তানদেরকে প্রতিহিংসার শিকার। আমাদের সন্তানদেরকে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে স্কুলে পাঠাতে পারিনি, এরকম সময় গিয়েছে। তো নির্যাতনের যতটা করা যায় তারা সব করেছে আমাদের পরে। আচ্ছা, এই যে আপনার ভাইয়ের কথাটি বলছিলেন, এটা অবশ্যই একটা মর্মান্তিক একটি বিষয়, এবং পাশাপাশি আরও একটি বিষয় আমি এখানে আনতে চাই যে 2023 সালের 14ই আগস্ট, খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, আপনার বাবা দেলোয়ার হোসেন সাঈদী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং পরের বছর 2024 সালের 1 অক্টোবর আপনি দাবি করেছিলেন যে কারাগার থেকে সুস্থ সাঈদীকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে হাসিনা সরকার। এত বড় একটি কঠিন অভিযোগ মৃত্যুর 1 বছর পর আপনার করার পেছনে আসলে কারণটি কি ছিল? দেখুন, এটি তো সুস্থ বিবেকবান মানুষ তারাই বুঝতে পারবে। 2023 সালের 13ই আগস্ট তারা আব্বাকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসেন এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আব্বাকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়, কত হাসি খুশি একজন মানুষ অ্যাম্বুলেন্স থেকে নেমেছিল এবং তিনি নিজে নেমে আব্বার স্বভাব অনুযায়ী কেউ সালাম দেওয়ার আগে তিনি আগে সবাইকে সালাম জানিয়েছেন এবং ওখান থেকে প্রশ্ন করেছে কেউ কেমন আছেন, তিনি উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলে তিনি হুইল চেয়ারে করে চলে গেলেন। সুস্থ মানুষ এবং আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আর আরেকটি কথা একটু বলতে চাই, 13ই আগস্ট যখন আব্বাকে কারাগার থেকে বের করে, আমি তখন কারাগারের ভেতর থেকে আমি খবর পাই যে আব্বাকে তারা বের করেছে হাসপাতালে আনার জন্য। আমি বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমি তৎকালীন জেল সুপারকে আমি ফোন করি। নর্মালি আমি ফোন করলে তিনি ফোন ধরতেন, কিন্তু ঠিক ওই দিন আমি 1 বার 2 বার 10 বারের উপরে তাকে ফোন করেছি, কিন্তু আমার ফোন রিসিভ করেননি। তো আমি খুব অবাক হয়েছি। এরপরে আব্বাকে ওখান থেকে তারা কাশিমপুর থেকে নিয়ে এসেছিল গাজীপুর হাসপাতালে। যখন গাজীপুর হাসপাতালে আব্বা এসেছেন এবং আমার লোক ওখানে উপস্থিত কনফার্ম করেছে যে আব্বা ওখানে, তখন আমি আবার সুপারকে ফোন করলাম এটা কনফার্ম হওয়ার জন্য যে তিনি আমাকে কেন সত্যটা লুকাচ্ছেন। তো আমি তাকে ফোন দিলাম, ওই সময় উনি ফোন ধরলেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আব্বা কেমন আছে, শুনলাম আব্বাকে নাকি আপনারা হাসপাতালের বাইরে বের করেছেন। তিনি বলছেন কেন, কে বললো আপনাকে, উনি তো কারাগারেই আছেন। খেয়াল করেছেন, উনি বলছেন উনি কারাগারে আছেন, অথচ আব্বা তখন গাজীপুর হাসপাতালে। তিনি তখনও আমার কাছে বিষয়টা লুকাচ্ছেন। এনিওয়ে, তো আব্বাকে যখন পিজি হাসপাতালে নিয়ে আসে, একজন সুস্থ মানুষ আমি দেখেছি, কথা বলেছি এবং আপনারা ভিডিও দেখেছেন যে তিনি এমার্জেন্সি রুমে বসে আছেন। গভর্নমেন্ট বলছে একজন ম্যাসিভ হার্ট অ্যাটাকের পেশেন্ট। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পেশেন্ট কি বসতে পারে? আর যদি ম্যাসিভ হার্ট অ্যাটাকের পেশেন্ট হয় তাহলে আব্বাকে অ্যাম্বুলেন্সে বসিয়ে আনা হলো কেন? ম্যাসিভ হার্ট অ্যাটাকের পেশেন্টই যদি হবে তাহলে হুইল চেয়ারে করে তাকে এমার্জেন্সিতে নিয়ে গেল কেন? ওটা তো আমাদের কাস্টডিতে তিনি ছিলেন না, সরকারের কাস্টডিতে ছিলেন। সরকার বলছে ম্যাসিভ হার্ট অ্যাটাক, তো ম্যাসিভ হার্ট অ্যাটাকের পেশেন্টকে হুইল চেয়ারে কী করে নিয়ে যায়? এমার্জেন্সি থেকে কী করে তাকে বসিয়ে ইসিজি করানো হয়? তার মানে এটা বোঝাই যাচ্ছে তিনি সুস্থ ছিলেন। ঠিক পরের দিনই তারা আমাদেরকে জানালো তিনি অসুস্থ হয়ে গেছেন অনেক বেশি। মজার বিষয় হলো বা আশ্চর্যজনক বিষয় হলো, আমাকে যখন তারা ডেকে নিয়ে যায়, আমি এই গোটা একটি দিন আমি এমন কোনো কর্তৃপক্ষ নাই, ইনক্লুডিং তৎকালীন স্বৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তাকেও ফোন করেছিলাম যে আমাকে একটু হলো আব্বার সঙ্গে দেখা করার সুযোগ দিন। আমি বিশ্বাস করি আমার সঙ্গে যদি আমার পিতার একবার দেখা হয় তাহলে তিনি শরীর
খারাপ থাকলেও তিনি মানসিকভাবে খুব মানসিকভাবে সুস্থ হয়ে যাবেন, আমাকে একটু সুযোগ দেন। উনি বললেন আচ্ছা আচ্ছা দেখছি। এনিওয়ে, তা আমাকে যখন আব্বার কাছে নিয়ে যাওয়া হয়, যখন আব্বার দুনিয়া সফর শেষ করেছেন, নিয়ে যাওয়া হয়, আমি গিয়ে দেখি আব্বার মুখে পাইপ দেওয়া। তো আমি জিজ্ঞেস করলাম এটা কেন? ওনারা বলছেন লাইফ সাপোর্ট নেওয়া হয়েছিল। তাহলে একজন মানুষকে, তাও আবার আল্লামা সাঈদীর মতো একজন মানুষ যাকে নিয়ে গোটা বাংলাদেশ কনসার্ন, ওই মুহূর্তে গোটা বিশ্ব কনসার্ন, তেমন একজন মানুষকে আপনি লাইফ সাপোর্টে নিলেন, তার ফ্যামিলির কাউকে জিজ্ঞেস করলেন না, অনুমতি পর্যন্ত নেওয়া প্রয়োজন করলেন না, এমনকি আমাদেরকে জানানোরও কোনো প্রয়োজন তারা বোধ করেনি। তো এই টোটাল প্রক্রিয়াটাই বোঝা যাচ্ছে যে এটি পরিকল্পিত ছিল। আরেকটি ঘটনা আপনাদের এখানে বলবো। 2023 সালের সম্ভবত 9ই আগস্ট আওয়ামী লীগের একটা উচ্চ পর্যায়ের দল ভারত সফর করে। সেই ভারত সফরের সেই টিমের নেতৃত্ব দেয় তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার সাথে ছিল তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তার সাথে আরও ছিলেন অরমা দত্ত, মেরিনা জামান এবং আরেকজন ব্যক্তি সুবীর চন্দ্র রায়, মেবি তার নাম। এই 5 সদস্যের একটি টিম তারা দিল্লি সফর করে এবং তারা ফিরে আসে 12ই আগস্ট। 12ই আগস্টে ফিরে আসার পর 13ই আগস্ট আব্বাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয় এবং 14ই আগস্ট আব্বা শহীদ হন। এই টোটাল বিষয়টাকে যদি আপনি যোগসূত্র মিলান তাহলে মিলে যাবে যে ভারতের নির্দেশে, ভারতের পরিকল্পনায় এই যে 5 জন ব্যক্তির নাম বললাম তাদের উপস্থিতিতে মিটিং করেই তারা পরিকল্পিতভাবে এই আব্বার মতো একজন মানুষকে হত্যার ঘটনা ঘটিয়েছে। আপনি বলছেন আমি কেন 1 বছর পরে বিষয়টি দাবি করেছি। আব্বাকে শহীদ করার পরে আমাদের তো কথা বলার কোনো সুযোগ ছিল না। আপনি অবাক হবেন, 14 তারিখে তারা আব্বাকে শহীদ করলো। 14 তারিখে রাতে পিজি হাসপাতালে সরকারের তৎকালীন পেটোয়া বাহিনী, পুলিশ গ্রেনেড হামলা করলো, লাঠিচার্জ করলো, গুলি ছুড়লো, মানুষকে পেটালো এবং মেসাকার তারা করলো। ওই মেসাকারের ঘটনায়, ওই হামলার ঘটনায় তারা একটি মামলা দায়ের করলো 15ই আগস্ট। সেই 15ই আগস্টের মামলায় প্রধান আসামি তারা আমাকে করলো। পিতা মারা গেল আমার, আসামি হলাম আমি, সেখানে জামিনও পাইনি আমি 6 মাস। তো এই যে প্রক্রিয়াটা তারা করেছে, এই টোটাল প্রক্রিয়াটার কারণে, তৎকালীন সময়ের কারণে আমি ওই মুহূর্তে আর এই দাবি উত্থাপন করতে পারিনি, এই অভিযোগ উত্থাপন করতে পারিনি, যে কারণে আমার সময় লেগেছে। এবং আমরাও আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার নিজেরও আসলে অনেক প্রশ্ন ছিল, আরও অনেক কথাই জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটি সম্ভব হচ্ছে না। আমি একদম সংক্ষেপে যদি একটু জানতে চাই যে 5ই আগস্টের পরে এই বিষয়গুলো নিয়ে আপনারা কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, কিংবা আপনাদের এমন কোনো চিন্তাভাবনা রয়েছে কিনা? অবশ্যই রয়েছে, চিন্তাভাবনা আছে এবং কাজও করছি আমরা। ইনফ্যাক্ট 5ই আগস্টের পরে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। মামলার প্রস্তুতি এখন আমাদের আছে, আমরা এভিডেন্স কালেক্ট করছি। দুর্ভাগ্য যে তারা, যেহেতু ওই হত্যাকাণ্ডের পরে তারাই ক্ষমতায় ছিল, এভিডেন্সগুলি তারা নষ্ট করেছে। আমরা তখন কে ডিউটিতে ছিল, কারা ছিল, কি মেডিসিন দিল, আমরা এই কাগজপত্রগুলি উদ্ধার করতে পারিনি, আমরা চেষ্টা করেও পারিনি, আবেদন করেও পারিনি। তো আমরা চেষ্টা করছি এখনও আমরা এই সমস্ত কাগজগুলি উদ্ধার করার জন্য। যদি এই সমস্ত এভিডেন্সগুলি কালেক্ট করতে পারি, নিশ্চয়ই আমরা মামলার প্রস্তুতি নিয়ে আছে, আমাদের লয়ারদের সাথে করা আছে, ইনশাআল্লাহ আমরা সেই মামলা করব। জি ইনশাআল্লাহ। জি, জনাব মাসুদ সাঈদী, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এসএটিভিতে আসার জন্য এসএটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এসএটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কথা বলেছি যে কথাগুলি আগে কখনো বলা হয়নি, সুযোগও পাইনি। এসএটিভিকে ধন্যবাদ এই কথাগুলি বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আল্লাহ যদি সুযোগ দেন আবার কখনো এসে আরও কিছু কথা বলবো যেগুলি এই জাতির জানার প্রয়োজন আছে। আশা করি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পৃথিবীর সব আনন্দ একদিন কোথায় গিয়ে শেষ হয় জানেন? যখন মানুষের আর কোনো আশা থাকে না। আর সেই আশার গল্পগুলোই আমরা জানতে চাই, জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌমে বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।